আমরা গত দুই ক্লাসে কার্বনিল যৌগ শেষ করেছিলাম। আজকের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন টপিকসটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই টপিকসটা আমরা একটা ক্লাসে শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো কার্বক্সিলিক অ্যাসিড কি? আমরা যদি জৈব যৌগের নামকরণ পড়ে থাকি তাহলে অবশ্যই জানার কথা কার্বক্সিলিক অ্যাসিড কোনগুলো। যে সকল জৈব যৌগে COOH এই মূলকটা থাকে সে সকল জৈব যৌগে কি বলা হয়? কার্বক্সিলিক অ্যাসিড যৌগ। তো কার্বক্সিলিক অ্যাসিড হবে কখন? যখন কোনো জৈব যৌগের কার্যকরী মূলক হিসেবে COOH এই মূলকটা থাকবে। অর্থাৎ এই যে অবশ্যই এটা হচ্ছে ধরো অ্যালকাইল মূলক, এইখানে কি থাকবে? এই যে COOH এই মূলকটা থাকবে। এই COOH এই মূলকটা যে সকল যৌগে থাকবে সে সকল যৌগকে বলে কার্বক্সিলিক অ্যাসিড যৌগ। অবশ্যই কি থাকতে হবে? COOH এই মূলকটা থাকতে হবে। এর গঠন যদি আমি সিম্পলি একটু বলি, এর গঠন কেমন? COOH এর গঠন হচ্ছে COOH, এটা একটা বন্ধন ওই পাশে ওপেন, কার্বনের সাথে ডাবল বন্ড রূপে উপরে একটা অক্সিজেন থাকে, এখানে একটা অক্সিজেন, এখানে হাইড্রোজেন। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এর কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। তো কার্বক্সিলিক অ্যাসিড যৌগে অবশ্যই COOH এই মূলকটা থাকবে। এখন কার্বক্সিলিক অ্যাসিডের জাতক এটা বলতে কি বোঝাচ্ছে? মানে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক বলতে বোঝাচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড হতে উৎপন্ন কোনো একটা যৌগ। আমরা জৈব যৌগ কোনগুলোকে বলে থাকি? জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক। মানে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন একই জাতের যৌগগুলো হচ্ছে জৈব যৌগ। যেমন মিথেন একটা জৈব যৌগ। এখন মিথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে সেখানে যদি ক্লোরিন আসে তাহলে সেটা কি? ক্লোরোমিথেন। তাহলে ক্লোরোমিথেনটা হচ্ছে মিথেনেরই একটা জাতক। তার কারণে ক্লোরোমিথেনকেও আমরা বলি একটা জৈব যৌগ। অর্থাৎ জৈব যৌগ বলা হয় কোনগুলোকে? যেগুলো হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক। তো কার্বক্সিলিক অ্যাসিডের জাতক কোনগুলো? যেগুলো কার্বক্সিলিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় সেগুলো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। তো কার্বক্সিলিক অ্যাসিডের জাতক হচ্ছে মূলত চারটি। একটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, একটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, একটা হচ্ছে এস্টার, আর একটা হচ্ছে অ্যানহাইড্রাইড। আমরা একটা একটা করে জানব। প্রথমে অ্যাসিড হ্যালাইড। তো যদি এরকম হয় যে এটা হচ্ছে কি অ্যাসিডের কার্যকরী মূলক COOH, তো এখানে একটা অ্যালকাইল মূলক COOH এরকমভাবে আসছে। এখন আমরা এটাকে সুন্দরভাবে যদি গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে এরকম হচ্ছে OH। এখন এর সাথে ধরো একটা হ্যালোজেন বিক্রিয়া করতে আসছে, এর সাথে একটা হ্যালোজেন বিক্রিয়া করতে আসছে, এখানে ক্লোরিন নিলাম, ঠিক আছে? তাহলে এখানে যদি ক্লোরিন এটার সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করার সময় এখানে দুইটা ক্লোরিন আছে, এখানে একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে চলে যাবে। আমরা এটা একটু মানে যদি একটু ভেঙে লিখি, ক্লোরিনকে যদি এভাবে লিখি Cl। এখন এই যে এখানকার এই হাইড্রোজেন আর এখানকার একটা ক্লোরিন কি হলো? একসাথে যুক্ত হয়ে HCl গঠন করলো। কি গঠন করলো? HCl। তাহলে এখানে কি থাকলো? তাহলে এখানে থাকলো R, C, ডাবল বন্ড ও Cl। ক্লোরিন এসে ওই যে হাইড্রোজেনের জায়গাটা দখল করলো। তাহলে এটাকে আমরা যদি এখন লিখি তাহলে কি পাচ্ছি আমরা বলতো? RCOOCl। এটাই হচ্ছে অ্যাসিড হ্যালাইড। তো হ্যালোজেন দ্বারা এই হাইড্রোজেনটা যদি প্রতিস্থাপন হয় তাহলে সেটা কিসে পরিণত হয়? অ্যাসিড হ্যালাইডে পরিণত হয়। তাহলে এই যে দেখো আমাদের অ্যাসিড থেকে কিন্তু অ্যাসিড হ্যালাইডটা পেয়েছি। তাহলে অ্যাসিড হ্যালাইড হচ্ছে কিসের জাতক? কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। এটাই হচ্ছে কি? অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড একটি জাতক। কার জাতক? কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। এখন অ্যাসিড অ্যামাইড, এখন এই হাইড্রোজেনটা জাস্ট অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন হবে, সেম জিনিস। এটা হচ্ছে একটা অ্যাসিড RC, ডাবল বন্ড OH। এখন এখানে NH,
NH3 এটা আছে। তো NH3 এটা, আর যদি আমরা এভাবে লিখি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, NH2 সাথে হচ্ছে H, তাহলে এটা কি NH3, তাহলে এখন এই যে এই OH যেটা আছে OH, এই OH আর এই H এটা মিলে এখনো পানি গঠন করলো। তাহলে এখানে শুধুমাত্র থাকে RCONH2 আর এখানে H2O পানি। তার মানে আমরা এখানে একটা যৌগ পাচ্ছি, সেটা দেখো RCONH2, এটাকে বলা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এটাকে কি বলা হয়? অ্যাসিড অ্যামাইড। তাহলে অ্যাসিডের OH মূলক প্রতিস্থাপনের মাধ্যমে অ্যামিনো গ্রুপ আসলো, এসে কি গঠন করলো? অ্যাসিড অ্যামাইড। তাহলে অ্যাসিড অ্যামাইডও কি একটা কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। এবার এস্টার এটা খুব ইম্পর্টেন্ট, এস্টারটা ইম্পর্টেন্ট। দেখো এস্টার কিভাবে গঠিত হয়, যখন একটা অ্যাসিড, এটা হচ্ছে একটা অ্যাসিড যখন কোনো একটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, কিসের সাথে? কোনো একটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে। কোনো একটা অ্যাসিড যখন কোনো একটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, এটা হচ্ছে ধরো একটা অ্যালকোহল ROH, এটা একটা অ্যালকোহল, তাই না? OH মূলক যুক্ত যৌগটা কি হয়? অ্যালকোহল হয়। তো এইটার হাইড্রোজেন আর এটার OH একত্রে যুক্ত হয়, যুক্ত হয়ে কি তৈরি করে? পানি তৈরি করে। দেন আমরা পাই RC+OR। তার মানে আমরা এখানে যেটা পাচ্ছি আলটিমেটলি, গাঠনিক সংকেত বাদ দিয়ে যদি লিখি RC+OR, এটা হচ্ছে এস্টার। এটা কি? এটা হচ্ছে এস্টার। এস্টারে যেখানে H থাকে না, Hটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন হয়। এস্টারের ক্ষেত্রে হাইড্রোজেনটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন হয়, অ্যামাইডের ক্ষেত্রে, অ্যাসিড অ্যামাইডের ক্ষেত্রে অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপন হয়, হ্যালাইডের ক্ষেত্রে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন হয়। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের এস্টার। তাহলে এস্টার তৈরি বিক্রিয়াটাও কিন্তু পরীক্ষায় আসে। এস্টার কিসের সমন্বয়ে তৈরি হয়? এস্টার তৈরি হয় অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার তৈরি হয়। এস্টারের কার্যকরী মূলক যদি আমি বলি, এস্টারের কার্যকরী মূলক কি? এস্টারের কার্যকরী মূলক হচ্ছে কার্বন ডাবল বন্ড ও আর। খালি অ্যাসিডের যে হাইড্রোজেনটা আছে সেটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন হয়, তাহলেই এস্টার তৈরি হবে। এবার আসি অ্যানহাইড্রাইড গঠন হয় 2 অণু কার্বক্সিলিক অ্যাসিড যৌগ বিক্রিয়া করে। তো এক অণু কার্বক্সিলিক অ্যাসিড নিলাম আমরা এখানে, RC+OH, আরও কোনো কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, আমরা এটা উল্টা করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, RC+OH নিলাম। এখন এখানে কি হয়? এখানে এই যে এই হাইড্রোজেন আর এই OH, এই দুইটা একত্রিত হয়ে কি তৈরি করে? পানি তৈরি করে। তাহলে অবশিষ্ট কি পড়ে থাকে? অবশিষ্ট পড়ে থাকে RC+OR। এটাই হচ্ছে অ্যানহাইড্রাইট। এটাই কি? অ্যানহাইড্রাইটের সংকেত। তাহলে আমরা কি পাচ্ছি আর কি? যদি আমরা এখানে গাঠনিক সংকেত বাদ দিয়ে লিখি RC+O, তিনটা O, OCOR, এটা হচ্ছে অ্যানহাইড্রাইটের সংকেত। অ্যানহাইড্রাইটের কার্যকরী মূলকের কথা যদি বলি, অ্যানহাইড্রাইটের কার্যকরী মূলক, তাহলে যে অ্যালকাইল মূলক বাদে যেটা, সেটা হচ্ছে অ্যানহাইড্রাইটের কার্যকরী মূলক। অ্যানহাইড্রাইটের কার্যকরী মূলক হচ্ছে কার্বন, উপরে একটা ডাবল বন্ড, এখানে অক্সিজেন, এখানে একটা কার্বন, উপরে একটা ডাবল বন্ড, শেষ। এটা হচ্ছে অ্যানহাইড্রাইটের কার্যকরী মূলক। অ্যাসিড অ্যামাইডের কার্যকরী মূলক কি? অ্যাসিড অ্যামাইডের কার্যকরী মূলক, অ্যালকাইল মূলকটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে কার্যকরী মূলক। এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইডের কার্যকরী মূলক।
এপাশে আমরা হ্যালাইডটা দেখলাম, অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইডের কার্যকরী মূলক কি? অ্যাসিড হ্যালাইডের কার্যকরী মূলক হচ্ছে সি সি ডবল ও সিএল, এখানে ক্লোরিন দিয়েছে আর কি, এখানে হ্যালোজেন হবে আর কি, সি ডবল ও এক্স। এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইডের কার্যকরী মূলক। তো এইভাবে আর কি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের জাতকগুলো পেতে পারি। কার্বক্সিলিক অ্যাসিডের জাতক চারটা: অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, এস্টার, অ্যানহাইড্রাইড। অ্যাসিড হ্যালাইড কি করে? অ্যাসিড হ্যালাইড কিভাবে গঠন হয়? অ্যাসিড হ্যালাইড এই যে হাইড্রোজেনকে ক্লোরিন প্রতিস্থাপন করে, হাইড্রোজেনকে ক্লোরিন প্রতিস্থাপন করে না, হাইড্রোজেনের সাথে ক্লোরিন যুক্ত হয়ে HCl গঠন করে, আর আরেকটা ক্লোরিন গিয়ে এখানে বসে। তাহলে কি তৈরি হয়? অ্যাসিড হ্যালাইড তৈরি হয়। মানে হাইড্রোজেনকে একটা হ্যালোজেন প্রতিস্থাপন করে অ্যাসিড হ্যালাইড তৈরি করলো। অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড তৈরির ক্ষেত্রে ক্ষেত্রে এই যে অ্যামোনিয়া আছে NH3, এটা যখন কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন OH আর একটা হাইড্রোজেন মিলে পানি গঠন করে, এই যে পানি অণু গঠন করলো, আর এই যে NH2 এই কার্বনের পাশে গিয়ে বসে, তাহলে যেটা পাই আমরা আর CONH2, এটাই হচ্ছে কি অ্যাসিড অ্যামাইডের কার্যকরী মূলক। এখানে OH মূলকটা NH2 অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এস্টার কিভাবে গঠন হয়? এস্টার গঠন হয় এক অণু অ্যাসিড আর এক অণু অ্যালকোহলের বিক্রিয়ায়, এক অণু অ্যাসিড এবং এক অণু অ্যালকোহলের বিক্রিয়ায় তৈরি হয় এস্টার। এস্টারের হচ্ছে কার্যকরী মূলক হচ্ছে COOR, মানে হাইড্রোজেনটা কোনো অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন হলে সেটা আমরা কি বলবো? এস্টার বলবো। অ্যানহাইড্রাইড, যখন দুইটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক পরস্পর বিক্রিয়া করে, দুইটা কার্বক্সিলিক অ্যাসিড মূলকযুক্ত দুইটা যৌগ বিক্রিয়া করে, তখন একটার H আর একটার OH মিলে কি গঠন করে? পানির অণু গঠন করে। এখানে পানির অণু গঠন করে H2O, আর যেটা থাকে সেটা হচ্ছে এই যৌগটা, এই যে আর সি ডাবল বন্ড ও এখানকার কার্বন ও। তো এই যে এইটুকু হচ্ছে অ্যালকাইল মূলকগুলো বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে সেই যৌগের কার্যকরী মূলক। অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলক হচ্ছে এইটুকু। এস্টারের এই যে এই অ্যালকাইল মূলকটা বাদ দাও, তাহলে এইটুকু হচ্ছে এস্টারের কার্যকরী মূলক। অ্যাসিড অ্যামাইডের অ্যালকাইল মূলক বাদ দাও, তাহলে এইটুকু হচ্ছে কার্যকরী মূলক। আশা করি বুঝতে পারছো। এটা একবার প্র্যাকটিস করবা, আর আমি মুখে যেগুলো বললাম সেগুলো একটু ভালো করে মানে বুঝতে হবে। এস্টারের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এস্টার কিভাবে তৈরি হয়। এস্টার তৈরি হয় এক অণু অ্যাসিড ও এক অণু অ্যালকোহলের বিক্রিয়ায়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যানহাইড্রাইড কিভাবে তৈরি হয়? দুই অণু কার্বক্সিলিক অ্যাসিড মূলক যুক্ত যৌগ বিক্রিয়া করে অ্যানহাইড্রাইড তৈরি করে। তো এটা MCQ এর জন্য খুব ইম্পর্ট্যান্ট। এস্টার তৈরির বিক্রিয়া কি, অ্যানহাইড্রাইড তৈরির বিক্রিয়া কি, এস্টার কিসে কোন কোন যৌগের সমন্বয়ে গঠিত, এই সকল প্রশ্ন MCQ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো মাথায় রাখা দরকার। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের পরিচিতি পেলাম এবং কার্বক্সিলিক অ্যাসিডের জাতক কোনগুলো সেগুলোর পরিচিতি পেলাম। এবার আমরা চলে যাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়ায়। তো আমরা জারণ বিজারণের মাধ্যমে অনেক কিছু তৈরি করছি। তো এটা অনেকটা কনফিউজিং মনে হতে পারে, কোনটার থেকে কি তৈরি হচ্ছে জারণে, কোনটার বিজারণে কি তৈরি হচ্ছে। তো এটা আমি একটা ব্রিফলি প্রথমে পড়াইছি, পড়াইছি অ্যালডিহাইড কিটোনে পড়াইছি, এখানে একটু ব্রিফলি পড়াবো, তারপর শর্টলি সব কিছু একসাথে মনে রাখার, কোনটা জারণে কোনটা তৈরি হবে, কোনটার বিজারণে কোনটা তৈরি হবে, সেটা আমি একটা স্লাইডে দেখাই দিব। তো আপাতত আমরা ব্রিফলি আগে পড়ি যে অ্যাসিড প্রস্তুত করতে কাকে জারিত করা লাগবে অথবা বিজারিত করা লাগবে। তো আমরা দেখেছি, মানে আমরা যখন অ্যালডিহাইড পড়েছি, অ্যালডিহাইড এবং কিটোন কার্বনিল যৌগ পড়েছি, তখন আমরা দেখেছি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিসে পরিণত হয়? অ্যালডিহাইডে পরিণত হয়। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে সেটা অ্যালডিহাইডের পরিণত হয়, আর 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কিসে পরিণত হতো বলো তো? কিটোনে পরিণত হতো। তো 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে প্রথমে সেটা অ্যালডিহাইডে পরিণত হয়, তারপর যদি আবার জারণ করি, হ্যাঁ, পূর্ণ জারণ মানে অর্ধ জারণে অ্যালডিহাইড, এবং যদি আবার জারণ করি তাহলে সেটাকে বলছি আমরা পূর্ণ জারণে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হয়। তার মানে 1 ডিগ্রি অ্যালকোহল আমরা একটা নিলাম, আমরা এক্সাম্পল দিচ্ছি, আমরা একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম, লেটস সাপোজ একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম আর OH, এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। এখন এটাকে
এটাকে যদি আমরা জারণ করি, জারণ করা মানে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া, সবসময় মাথায় রাখতে হবে। সেটাকে আমরা একটা জারক নিব, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলাম, পটাশিয়াম ডাইক্রোমেটও নিতে পারো তোমরা, সমস্যা নেই। এখানে আমরা অম্লীয় মাধ্যমে নিয়েছি, তাই আমরা এখানে OH মাইনাস দিচ্ছি, অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। অথবা তুমি এখানে কি দিতে পারো, KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডও লিখতে পারো। এখানে OH মাইনাস দিচ্ছি মানে যে কোনো জায়গা থেকে OH মূলকটা আসছে, তার মানে যে কোনো আমরা একটা অ্যাসিড, যে কোনো একটা ক্ষার ব্যবহার করেছি, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট তাহলে কি ক্ষারীয় মাধ্যমে আছে এখানে। তাহলে 1 ডিগ্রি একটা অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা জারিত করছি। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে সেটা প্রথমে কিসে পরিণত হয়, অ্যালডিহাইডে পরিণত হয়। তার মানে এখান থেকে আমরা কি পাবো, RCHO এটা পাবো। দেন এটাকে যদি আবার আমরা কি করি, জারণ করি, এটাকে যদি আবার জারণ করি, এটাকে যদি জারণ করি তাহলে কিসে পরিণত হবে সেটা, এটাকে জারণ করলে সেটা অ্যাসিডে পরিণত হবে, RCOOH। এটা হচ্ছে প্রক্রিয়া। তো আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো CH3 CH2 CH2OH, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি, জারক হিসাবে আমরা নিব পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এখানে কি উৎপন্ন হবে, অ্যালডিহাইড, CH3CH2CHO। এটা কিভাবে তৈরি হলো একটু আমি যদি বলি, সেটা হচ্ছে এখানকার যে মানে এখানকার একটা হাইড্রোজেন আর AOH, এখানকার একটা হাইড্রোজেন আর AOH মিলে তোমার গঠন করছে পানি। এখানকার একটা হাইড্রোজেন আর এখানকার OH মিলে পানি গঠন করছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকলো, এই হাইড্রোজেনের পাশে গিয়েই অক্সিজেন বসে যাচ্ছে। তাহলে এভাবে গঠন করছে এখানে কি CHO, সাথে কি গঠন করে, এখনো পানি গঠন করে, প্লাস H2O। তাহলে যে যে অ্যালডিহাইডটা গঠন হলো, এটাকে আবার কি করব, আবার আমরা জারণ করব, CH3CH2CHO। এটাকে যদি আমরা আবারও জারণ করি, মানে এবার আমরা করছি পূর্ণ জারণ। আমরা জারক ব্যবহার করব পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4, ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করছি। তাহলে এবার উৎপন্ন হবে কি, এবার উৎপন্ন হবে অ্যাসিড। এই অক্সিজেনটা জাস্ট যে এখানে নিয়ে যাও, তাহলে 2টা অক্সিজেন আর একটা হাইড্রোজেন আছে, তাহলে CH3CH2COOH। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যৌগ তৈরি হয়ে গেল। আমাদের কাঙ্ক্ষিত যৌগটা কি, আমাদের কাঙ্ক্ষিত যৌগটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা কি পড়লাম, আমরা পড়লাম যে 1 ডিগ্রি অ্যালকোহলকে প্রথমে যদি জারণ করি তাহলে সেটা অ্যালডিহাইডে পরিণত হয়, এবং সেই অ্যালডিহাইডকে আবার যদি আমরা জারণ করি তাহলে সেটা অ্যাসিডে পরিণত হয়। তো এখন আমরা যদি উল্টা কাজ করি তাহলে সেটার কিন্তু মানে উল্টা কাহিনীও ঘটবে, ঠিক আছে। এর উল্টা কাজ করলে, অর্থাৎ আমরা অ্যাসিডকে যদি বিজারণ করি তাহলে সেটা অ্যালডিহাইডে পরিণত হবে, এবং অ্যালডিহাইডকে যদি আবার বিজারণ করি তাহলে সেটা অ্যালকোহলে পরিণত হবে। সেই সকল বিক্রিয়া কিন্তু আমরা দেখেছি, ওই যে ইয়াতে দেখলাম আমরা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দেখেছিলাম, যে কি অ্যালডিহাইডকে বিজারণ করলে সেটা অ্যালকেনে পরিণত হয়, কিন্তু বিজারকটা যদি হয় তোমার জিঙ্ক অ্যামালগাম বাদে অন্য কিছু, তাহলে সেটা অ্যালকোহলে পরিণত হয়। অর্থাৎ এর উল্টা প্রক্রিয়াটাও কিন্তু সম্ভব। উল্টা প্রক্রিয়াটা কি, উল্টা প্রক্রিয়াটা হচ্ছে আমরা যদি অ্যাসিডকে বিজারণ করি তাহলে উৎপন্ন হবে অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল তৈরি হবে। এখানে আরেকটা এক্সাম্পল আমরা দেই, CH3CH2CH3CH2OH। এটাকে যদি আমরা কি করি, জারণ করি,
KMnO4 এটাকে জারণ করছি, যা এখানে জারক যে কোনো একটা দিবা, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ক্ষারীয় মাধ্যমে ব্যবহার করছি। তাহলে এখানে উৎপন্ন হবে CH3 CH2 CH CH3 CHO। এটা 1 ডিগ্রি অ্যালকোহল, তাই অ্যালডিহাইড তৈরি হয়েছে। 1 ডিগ্রি অ্যালকোহল কীভাবে বুঝছি, যেটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক, এটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এখানে অ্যালডিহাইড তৈরি হলো। এখন এই অ্যালডিহাইডকে যদি আমরা কি করি, পুনরায় জারণ করি, এটাকে যদি আমরা পুনরায় জারণ করি তাহলে উৎপন্ন হবে অ্যাসিড। অ্যাসিডটা কি, অ্যাসিড হচ্ছে CH3 CH2 CH3 COOH। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাসিড। তো এভাবে আমরা 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে সর্বপ্রথম অ্যালডিহাইডে পরিণত হয় এবং অ্যালডিহাইডকে জারণ করলে সেটা অ্যাসিডে পরিণত হয়। তো এটাই হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড তৈরির বিক্রিয়া। এখন নেক্সট আমরা যাই, আমি আগে বললাম যে 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি তাহলে সেটা কিসে পরিণত হয়, কিটোনে পরিণত হয়। তো 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা আগে দেখেছি, মানে আমরা যখন হচ্ছে কার্বনিল যৌগ পড়েছি তখন কার্বনিল যৌগের প্রস্তুতির বিক্রিয়া এটা কিন্তু দেখেছি। 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারণ করি তাহলে সেটা কিসে পরিণত হয়, কিটোনে পরিণত হয়। ওটা আমরা কার্বনিল যৌগে দেখেছি। এখন কিটোনকে যদি আবার জারণ করা হয়, কিটোনকে জারণ করলে সেটা অ্যাসিড তৈরি করে। কিটোনকে জারণ করলে সেটা কি তৈরি করে, অ্যাসিড তৈরি করে। আমরা এক্সাম্পল দেখি এখানে, মানে আমরা প্রথমে কাঠামোগত বিক্রিয়াটা দেখি। RCOR, সরি 2 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, এটা আমরা একেবারে এক্সাম্পলে চলে যাই, কাঠামোগত বিক্রিয়া না দেখে, তাহলে বেশি ভালো করে বুঝতে পারবা। কাঠামোগত বিক্রিয়া দেখালে বিষয়টা একটু জটিল হয়ে যাবে আর কি। দেখো, আমরা যে কোনো 2 ডিগ্রি একটা অ্যালকোহল নিচ্ছি, CH3 CH2 CH3OH। এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। কীভাবে বুঝলাম এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এই যে অ্যালকোহলের মূলক আছে সেটা যে কার্বনের সাথে যুক্ত হয় সেটা সরাসরি 2টা কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তো 2 ডিগ্রি অ্যালকোহল যখন কি করে, যখন জারিত হয় তখন সেটা কি তৈরি করে, কিটোন তৈরি করে। তখন সেটা কিটোন তৈরি করে, তাহলে এটাকে আমরা কি করব, জারিত করব। এখানে সেম বারবার একই জিনিস লিখছে না, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ক্ষারীয় মাধ্যমে। তো এটাকে আমরা যখন জারিত করব তখন কিটোন তৈরি হবে। তো কিটোন তৈরির বিষয়টা হচ্ছে এরকম, এখানে এরকম হয়, সেটা হচ্ছে এই OH আর এই হাইড্রোজেন এইটা মিলে পানি তৈরি করে, এক অণু পানি H2O। আর এই অক্সিজেনটা এই কার্বনের পাশে গিয়ে বসে যায়, অক্সিজেনটা এই কার্বনের পাশে গিয়ে বসে যায়। তাহলে আমরা যেটা পাই এখান থেকে সেটা হচ্ছে CH3 CH2 COCH3। তাহলে কি তৈরি হলো, কিটোন তৈরি হলো। এখন আমরা যদি কিটোনকে জারণ করি, কিটোনকে যদি আবার জারণ করি তাহলে তৈরি হবে কিটোনকে জারণ করলে তৈরি হবে অ্যাসিড। তাহলে আমরা যে কিটোনটা পেয়েছি CH3 CH2 COCH3, এটাকে আবার আমরা পুনরায় জারণ করছি। এটাকে যদি আমরা পুনরায় জারণ করি তাহলে তৈরি হবে CH3 CH2 COOH প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। বিষয়টা বোঝা, এখানে আমি একটু সমতা করে দেখাই দিই। এখানে COOH, এখান থেকে 2টা হাইড্রোজেন বের হয়, এখান থেকে 2টা হাইড্রোজেন বের হয়, ঠিক আছে। 2টা হাইড্রোজেন বের হয়ে একটা অক্সিজেন নিয়ে পানি গঠন করলো। এখানে যে CO মূলকটা আছে, এখানে যে CO মূলকটা আছে সেই CO মূলকটা আরেকটা অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড গঠন করলো। আর এখান থেকে যে 2টা হাইড্রোজেন বের হয়েছিল না, তাহলে একটা হাইড্রোজেন থাকে, তাহলে
আরও দুইটা অক্সিজেন এখানে COOH গঠন করে। তো এইভাবে অ্যাসিড গঠন করে। তো এখানে আমাদের কতটা লাগতো, অক্সিজেন কতটা লাগতো, কার্বন ডাইঅক্সাইডের জন্য একটা, পানির জন্য একটা, আর এখানে বসছে দুইটা, তার মানে মোট 4টা অক্সিজেন লাগবে জারণিত করতে। কিটোন থেকে অ্যাসিড তৈরি করতে 4টা অক্সিজেন প্রয়োজন। তো আমাদের অত কিছু মাথায় না রাখলেও হবে, আমাদের এটা জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনো 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি তাহলে সেটা কিটোনে পরিণত হয়, সেই কিটোনকে যদি আবার আমরা জারিত করি, তাহলে সেটা অ্যাসিড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি গঠন করে। আমরা আগে যেটা দেখেছিলাম, যে যখন আমরা কোন একটা অ্যালডিহাইড, এই যে এটা একটা বলতো অ্যালডিহাইড, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, তখন এটাকে জারিত করার পর আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড পাইছি, তাই না? 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে জারিত করার পর 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডই পাওয়া যায়। কিন্তু এখানে একটু লক্ষ্য করো যে আমরা যখন এখানে 4 কার্বন বিশিষ্ট কিটোনকে জারিত করেছি তখন আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড পাইছি, আর আরেকটা কার্বন এই যে কার্বন ডাইঅক্সাইড গঠন করে। তো তোমার এটা মাথায় রাখতে হবে যে কিটোনকে যখন জারিত করব, যত কার্বন বিশিষ্ট কিটোন তার চাইতে 1 কম কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি হবে। আশা করি বুঝতে পারছো আমি যা বোঝাইছি। তারপর আমি এটার সামারি পরের পেজে দিব। তো আরেকটা আমি বিক্রিয়া দিয়ে যাই, এটা হোমওয়ার্ক, এটা নিজেরা ট্রাই করো। সেটা হচ্ছে CH3 CH2 CH CH3 CH2 CH2 CO CH3 কে জারণের মাধ্যমে এটাকে যদি জারণ করো, এটাকে জারণের মাধ্যমে কোন অ্যাসিড পাওয়া যাবে? তার সংকেত লিখো, তো এটা হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকবে, এটা নিজেরা করিও। আচ্ছা, এখন 3 ডিগ্রি অ্যালকোহল, হোয়াট অ্যাবাউট 3 ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড তৈরি করা হয়, সেই অ্যালডিহাইডকে আবার জারিত করে অ্যাসিড তৈরি করা হয়। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করে কিটোন তৈরি করা হয়, সেই কিটোনকে আবার জারিত করে অ্যাসিড তৈরি করা যায়। এখন 3 ডিগ্রি অ্যালকোহলের জারণের প্রক্রিয়াটা কেমন সেটা যদি আমরা দেখতে চাই, 3 ডিগ্রি অ্যালকোহল সহজে জারিত হতে চায় না। 3 ডিগ্রি অ্যালকোহল সহজে জারিত হতে চায় না, সহজে জারিত করা যায় না। তো 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করে এই কারণে অ্যাসিড তৈরি করা হয় না, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল দ্বারা আমরা কি তৈরি করি না? অ্যাসিড তৈরি করি না। তো 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল এর জারণের মাধ্যমে যদি অ্যাসিড তৈরির কোনো প্রশ্ন আসে তাহলে এক কথায় মাথায় রাখতে হবে, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে পাওয়া যায় অ্যালডিহাইড, সেই অ্যালডিহাইডকে জারণ করলে পাওয়া যায় সমসংখ্যক কার্বন বিশিষ্ট অ্যাসিড। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে পাই আমরা কিটোন, সেই কিটোনকে জারিত করলে আমরা পাই যত কার্বন বিশিষ্ট কিটোন ছিল তার চাইতে 1 কম কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড, 1 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 1 অণু পানি। তো এটাই ছিল মানে জারণ বিজারণের মাধ্যমে অ্যাসিড তৈরির প্রক্রিয়া। আমরা এই যে জিনিসটা পড়লাম এটার একটা সামারি আমরা এখন পড়ব পরের স্লাইডে। আচ্ছা, এখন আমরা যা পড়লাম সেগুলোর যদি একটা সামারি দেই, দেখো 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি, 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি, এই যে উপরে এই তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি জারণ। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা কি পাবো? অ্যালডিহাইড পাবো। এখন এই অ্যালডিহাইডকে যদি আমরা জারিত করি, আবার অ্যালডিহাইডকে কি করছে? জারণ করছে, তাহলে পাবো কার্বক্সিলিক অ্যাসিড। এবং এই কার্বক্সিলিক অ্যাসিডটা কত কার্বন বিশিষ্ট হবে? অ্যালডিহাইডের সমান কার্বন বিশিষ্ট, অ্যালডিহাইড বা এই যে 1 ডিগ্রি অ্যালকোহল এর সমান কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবো।
এখন এই কার্বক্সিলিক অ্যাসিড, যে কার্বক্সিলিক অ্যাসিড আমরা তৈরি করেছি, এটাকে যদি আমরা আবার উল্টা প্রসেসে নিয়ে আসি, জারণ বিজারণের উল্টা প্রসেস, সেটাকে যদি আবার আমরা কি করি, বিজারণ করি, তাহলে আমরা অ্যালডিহাইড পাবো। এই অ্যালডিহাইডকে যদি আমরা বিজারণ করি তাহলে আমরা কি পাবো, অ্যালকোহল পাবো। এক্সেপ্ট এই অ্যালডিহাইডকে আমরা জিঙ্ক অ্যামালগাম দ্বারা বিজারণ করছি। জিঙ্ক অ্যামালগাম দ্বারা অ্যালডিহাইডকে বিজারণ করলে কি পাওয়া যায়, অ্যালকেন পাওয়া যায়। আমরা সেটা কার্বনিল যৌগে দেখেছি, সেটাকে বলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করা হয়, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে সেটা কিসে পরিণত হয়, কিটোনে পরিণত হয়। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন পাওয়া যায়। কিটোনকে যদি জারণ করা হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়, এবং সেই কার্বক্সিলিক অ্যাসিডটা কিটোন থেকে এক কম কার্বন বিশিষ্ট অ্যাসিড, অর্থাৎ কিটোনের যতটা কার্বন থাকে তার থেকে একটা কম কার্বন থাকে এই কার্বক্সিলিক অ্যাসিডে, কারণ আরেকটা কার্বন ডাই অক্সাইড তৈরিতে ব্যবহৃত হয়েছে। এখন এই কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আবার কি করি, বিজারণ করি, তাহলে কি পাবো, কিটোন পাবো। কিটোনকে যদি আবার বিজারণ করি তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। কিটোনকে বিজারণের মাধ্যমে কি পাওয়া যায়, 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। তো এটা হচ্ছে একটা মোটামুটি চার্ট। কাকে জারণ করলে কি পাওয়া যায়, কাকে বিজারণ করলে কি পাওয়া যায়। জারণ আর বিজারণের মানে এই যে জারণ আর বিজারণ রিলেটেড অনেক বিক্রিয়া আছে, জৈব রাসায়নিক জারণ আর বিজারণ রিলেটেড অনেক বিক্রিয়া আছে। তো এই চার্টটা যদি মাথায় রাখো তাহলে মানে বিষয়টা অনেকটা সহজ হয়ে যায়। তবে প্র্যাকটিস তো ম্যান্ডেটরি, প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিসের মাধ্যমে আরো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক হচ্ছে এবার অ্যারোমেটিক অ্যাসিড তৈরির বিক্রিয়া। নেক্সট বিক্রিয়া অ্যারোমেটিক অ্যাসিড তৈরির বিক্রিয়া। আমরা যে অ্যাসিডগুলো তৈরি করলাম সেগুলো কি অ্যালোফেটিক অ্যাসিড, তাই না, লিনিয়ার। অ্যারোমেটিক অ্যাসিড আমরা কিভাবে তৈরি করতে পারি, খুবই সহজ। টলুইন থেকে আমরা অ্যারোমেটিক অ্যাসিড তৈরি করতে পারি। টলুইনকে যদি আমরা জারিত করি তাহলে অ্যারোমেটিক অ্যাসিড তৈরি হয়। সিম্পলি নাও টলুইন নিলাম CH3, টলুইনকে যদি আমরা জারিত করি, যে কোনো একটা জারক এখানে নিয়েছি আমরা, এখানে আমাদের লাগবে জারিত করতে 3টা অক্সিজেন। তো এই যে এখান থেকে 2টা হাইড্রোজেন বের হয়ে আসে এবং একটা অক্সিজেন নিয়ে পানি গঠন করে। তাহলে কি তৈরি হলো, H2O, পানি। তাহলে এখানে থাকলো কি, এখানে থাকলো COOH। দেখো 2টা অক্সিজেন আর একটা হাইড্রোজেন এখানে অবশিষ্ট হলো, তাহলে COOH। এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম বেনজোইক অ্যাসিড। যেটা একটা অ্যারোমেটিক অ্যাসিড। তো এভাবে আমরা অ্যারোমেটিক অ্যাসিড তৈরি করতে পারি খুবই সহজে। কিসের মাধ্যমে, টলুইনকে জারণ করার মাধ্যমে। টলুইনের এই জারণে আমরা যে কোনো জারক ব্যবহার করতে পারি। এখানে মূলত যে জারকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এবং এটা কি অম্লীয় মাধ্যমে। তো বিক্রিয়াটা এগুলো মানে কোন জারক ব্যবহার করা হয় না করা হয় এগুলো মাথায় না রাখতে পারলেও হবে, বাট কি থেকে কি তৈরি হচ্ছে সেটা একটু মাথায় রাখতে হবে, এবং এগুলো বারবার বিক্রিয়াগুলো প্র্যাকটিস করার মাধ্যমে রাখতে হবে। যে স্লাইডটা হচ্ছে, আমি যে স্লাইডটা দিচ্ছি সেটা একটু বারবার রিভিশন দিলেও হবে, আর নোট করলে তো অনেক ভালো। নিজে নিজে যদি নোট করো এবং নোটটা রিভিশন দাও তাহলে তো অনেক ভালো। এই ছিল আমাদের কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়া। কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতির বিক্রিয়া আমরা জারণ থেকে দেখেছি, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কিভাবে তৈরি করা যায়, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিভাবে তৈরি করা যায়, এবং অ্যারোমেটিক অ্যাসিড তৈরির বিক্রিয়া দেখলাম। তো আমাদের প্রস্তুতির বিক্রিয়া এখানেই শেষ। এখন আমরা নেক্সট টপিকে যাই, কার্বক্সিলিক অ্যাসিডের। সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তা যাচাইকরণ। কোন কার্বক্সিলিক অ্যাসিডটা কোনটা থেকে বেশি সক্রিয়, কোনটা থেকে কম সক্রিয়। এই যে এটা কি, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, HCOOH, এটা মিথানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, COOH, এখানে 2টা কার্বন, তাই ইথানোয়িক অ্যাসিড। যদি 3 কার্বন বিশিষ্ট হয় তাহলে সেটা কি বলতো, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে যে এগুলোর ভিতর মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, তারপর পেন্টানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, বিভিন্ন যে কার্বক্সিলিক অ্যাসিড আছে
বিভিন্ন কার্বক্সিলিক অ্যাসিড আছে, এই অ্যাসিডগুলোর মধ্যে কোনটা বেশি সক্রিয় কোনটা কম সক্রিয় এটা যাচাইকরণ আমরা করব। এখন কোনটা বেশি সক্রিয় হবে এবং কোনটা কম সক্রিয় হবে সেটা একটা জিনিসের উপর নির্ভর করে, সেই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে কি যুক্ত আছে। ঠিক আছে, কার্বক্সিলিক মূলকের সাথে যদি ইলেকট্রন দানকারী গ্রুপ যুক্ত থাকে, মাথায় রাখো, খুব ভালোভাবে মাথায় এটা করে নাও, সেট করে নাও। কার্বক্সিলিক মূলকের সাথে যদি ইলেকট্রন দানকারী গ্রুপ যুক্ত থাকে তাহলে অ্যাসিডটা দুর্বল হয়। ইলেকট্রন দানকারী যদি যুক্ত থাকে তাহলে অ্যাসিডটা দুর্বল হয়, কিন্তু ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে অ্যাসিড তীব্র হয়। কার্বক্সিলিক মূলকের সাথে যদি ইলেকট্রন দানকারী গ্রুপ থাকে তাহলে অ্যাসিডটা দুর্বল হয়। কার্বক্সিলিক মূলকের সাথে যদি ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ থাকে তাহলে অ্যাসিড তীব্র হয়। এখন ইলেকট্রন দানকারী গ্রুপ কি, ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ কি, এটা আমি এর আগেও আলোচনা করেছি, আরেকবার আমি মনে করাই দিই। ইলেকট্রন দানকারী গ্রুপ হচ্ছে অ্যালকাইল গ্রুপগুলো, যেমন মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এগুলো হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ। ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ কোনগুলো? ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ হচ্ছে ফিনাইল, হ্যালাইড, মানে হ্যালাইড বলতে কি বোঝাচ্ছে? হ্যালোজেন, ঠিক আছে, নাইট্রো, এই সকল মূলক হচ্ছে ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ। ফিনাইল বলতে কি বোঝায়? ফিনাইল কি? ফিনাইল হচ্ছে এই যে বেনজিনের 1 নম্বর কার্বনে যে হাইড্রোজেনটা আছে সেটাকে প্রতিস্থাপন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফিনাইল। এটা কিন্তু ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ। এ যদি COOH এর সাথে যুক্ত থাকে তাহলে এই যে COOH থেকে ইলেকট্রন সে নিজের দিকে নিয়ে নেয়, তাই বলা হচ্ছে ফিনাইল হচ্ছে একটা কি ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ। আর অ্যালকাইল গ্রুপ যেগুলো আছে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপ্টেন, এগুলা হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ। এ সকল মূলক যখন যুক্ত থাকে কোন একটা কার্যকরী মূলকের সাথে তাহলে এই ইলেকট্রন দান করে দেয়। তো ইলেকট্রন দানকারী গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে অ্যাসিড দুর্বল হয়, ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে অ্যাসিড শক্তিশালী হয়। তাহলে আমরা যদি প্রথমে তুলনা করি, 1 নম্বর তুলনা, 1 নম্বর তুলনা হচ্ছে এই যে এইটা HCOOH, এটা কি বলতো? এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড আর আরেকটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে 2 নম্বরে আমরা নিলাম ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COH, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এখন এর এর যে এটা কি বলতো? এটা হচ্ছে একটা ইলেকট্রন দানকারী গ্রুপ। ইলেকট্রন দানকারী গ্রুপ কি করবে বলতো? COOH এটাকে ইলেকট্রন দান করবে। কিন্তু এখানে কোনো ইলেকট্রন দানকারী গ্রুপ আছে কি? এখানে কোনো ইলেকট্রন দানকারী গ্রুপ না, এখানে হাইড্রোজেন আছে COOH এর সাথে যুক্ত হিসেবে। তাহলে হাইড্রোজেন তো ইলেকট্রন দানকারী গ্রুপ না। তাহলে এই যে ইয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ আছে, কিন্তু মিথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে ইলেকট্রন দানকারী গ্রুপ নাই। সে কারণে ইথানোয়িক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড থেকে অধিক সক্রিয়। মিথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এটাকে কি বলা হয়? ফর্মিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা এখান থেকে যা বুঝলাম, মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড থেকে অধিক সক্রিয়, কারণ এর কোনো দানকারী গ্রুপ নাই। তার মানে 1 নম্বর 2 নম্বর থেকে বেশি শক্তিশালী, 1 নম্বর 2 নম্বর থেকে বেশি শক্তিশালী, 2 নম্বর 1 নম্বর থেকে দুর্বল। শক্তিশালীর ক্রম এখানে যদি কোন অ্যাসিডটি শক্তিশালী আমরা বলি, তাহলে 1 নম্বর অ্যাসিডটি মানে ফর্মিক অ্যাসিডটি বেশি শক্তিশালী। তাহলে এবার যদি আমি এটার কথা বলি, আরেকটা সেটা হচ্ছে CH3CH2COOH। এটার দেখো ইলেকট্রন দানকারী গ্রুপ আছে, এইটা হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ। এটা কি ইথানোয়িক অ্যাসিড। একে ইলেকট্রন দান করবে। ইথাইল মূলক এই কার্বনকে ইলেকট্রন দান করবে। আর এখানে কি ছিল? এখানে ছিল মিথাইল মূলক।
তাহলে ইথাইল মূলক মিথাইল মূলক থেকে বেশি বড়, তাহলে এ বেশি পরিমাণ ইলেকট্রন দান করতে পারবে এই কার্বনকে, তাই এ আরো বেশি পরিমাণ দুর্বল হয়ে যাবে। তো আমরা যদি এখন ইয়ে করি, হচ্ছে কম্পেয়ার করি, তাহলে 2 আর 3 এর ভিতর কম্পেয়ার করি, তাহলে শক্তিশালী কোনটা বেশি হবে? 2 নাম্বারটা বেশি শক্তিশালী হবে, কারণ এর ইলেকট্রন দানকারী গ্রুপ মিথাইল আর এর ইলেকট্রন দানকারী গ্রুপ ইথাইল। ইথাইল বেশি পরিমাণে ইলেকট্রন দান করবে, বেশি পরিমাণে দুর্বল হবে। তো 3 নাম্বার বেশি দুর্বল, 2 নাম্বার 3 নাম্বারের থেকে বেশি শক্তিশালী। অর্থাৎ এখন এখন কম্পেয়ার করলে 2 নাম্বার 3 নাম্বারের থেকে বেশি শক্তিশালী। আচ্ছা, আমরা আরেকটা কম্পেয়ার করি। CH3 C CH3 আচ্ছা, এটা না দিই, তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আমি আরেকটা কম্পেয়ারে চলে যাই, সেটা হচ্ছে এখানে একটা ফিনাইল মূলক আছে, ফিনাইল মূলকের উপর COOH আছে, এটা হচ্ছে 4 নাম্বার। এখন কোনটা বেশি শক্তিশালী হবে? সবগুলোর ভিতরে তুলনা করো, 1 2 3 4, কোনটা বেশি শক্তিশালী হবে? 4 নাম্বারের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ, দানকারী গ্রুপ না। এখন আমি বলেছি ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ যদি থাকে, গ্রহণকারী গ্রুপে যদি থাকে, তাহলে অ্যাসিড আরো তীব্র হয়, দানকারী গ্রুপ থাকলে অ্যাসিড শক্তিশালী হয়। তাহলে এই যে ফিনাইল মূলকটা কি করবে? এর থেকে ইলেকট্রন টেনে নিবে, তার মানে এটা বেশি শক্তিশালী হবে। তার মধ্যে এখানে যতগুলো আঁকাইছি সেগুলো সবগুলো নিয়ে যদি আলটিমেটলি আমরা কম্পেয়ার করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী, তারপর 1 নাম্বারটা, তারপর 2 নাম্বারটা, তারপর 3 নাম্বারটা। এটা হচ্ছে শক্তিশালীর ক্রম, তীব্রতার ক্রম, অ্যাসিডের তীব্রতার ক্রম। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতার ক্রম, এটা কিন্তু প্রচুর পরিমাণে আসে এমসিকিউতে। পারা যাবে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি দানকারী গ্রুপ যুক্ত থাকে তাহলে অ্যাসিড দুর্বল হয়, গ্রহণকারী গ্রুপ থাকলে অ্যাসিড শক্তিশালী হয়। এখন দানকারী গ্রুপটা কত বড় সেটাও বোঝা লাগবে, দানকারী গ্রুপটা কত বড়। যদি মিথাইল আর ইথাইল দুইটা দানকারী গ্রুপ আছে, তাহলে ইথাইল তো বড়, তাহলে বেশি পরিমাণে ইলেকট্রন দান করবে, সেটা বেশি দুর্বল হয়ে যাবে। এই এই যে এইভাবে তোমার বিষয়টা গুলো একটু বুঝে বুঝে পড়তে হবে। তাহলে এটা কি আমরা বললাম? এটা হচ্ছে অ্যাসিডের শক্তি মাত্রার ক্রম, কার্বক্সিলিক অ্যাসিডের শক্তি মাত্রার ক্রম। কার্বক্সিলিক অ্যাসিডের শক্তি মাত্রার ক্রম। তো এই ছিল অ্যাসিডের সক্রিয়তা সম্পর্কিত পড়াশোনা, মানে যে অ্যাসিড বেশি সক্রিয় সে অ্যাসিড বেশি শক্তি সম্পন্ন। তো এখানে আমি যদি একবারে সামারি করি, তাহলে ইলেকট্রন দানকারী গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে অ্যাসিড দুর্বল হয়, ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ যুক্ত থাকলে অ্যাসিড শক্তিশালী হয়। সেই কারণে ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড থেকে বেশি শক্তিশালী, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড থেকে বেশি শক্তিশালী, প্রোপানোয়িক অ্যাসিড বিউটানোয়িক অ্যাসিড থেকে বেশি শক্তিশালী, বিউটানোয়িক অ্যাসিড পেন্টানোয়িক অ্যাসিড থেকে বেশি শক্তিশালী। সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে এই যে বেনজোয়িক অ্যাসিড। কেন বেনজোয়িক অ্যাসিড বেশি শক্তিশালী? কারণ এই যে ফিনাইল মূলকটা ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ, তো ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ থাকলে অ্যাসিডের শক্তি মাত্রা আরো বাড়িয়ে দেয়। তাহলে আশা করি বুঝতে পারছো কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তার বিষয়টা। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। আচ্ছা, কার্বক্সিলিক মূলকের শনাক্তকরণ। এটা যে কার্বক্সিলিক মূলকযুক্ত একটা যৌগ, সেটা আমরা কিভাবে শনাক্তকরণ করতে পারি? খুবই সহজ একটা বিক্রিয়ার মাধ্যমে শনাক্তকরণ করতে পারি, যে বিক্রিয়াকে বলা হয় চুনের পানির পরীক্ষা। চুনের পানির পরীক্ষার সাহায্যে আমরা কার্বক্সিলিক মূলকের উপস্থিতি শনাক্তকরণ করতে পারি। তো বিষয় এটা বোঝো। কি করা হয়, যে কোনো একটা অ্যাসিড নিলাম, কার্বক্সিলিক মূলকযুক্ত যে কোনো একটা অ্যাসিড নিলাম, সেটাকে সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করলাম। সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটার সাথে যখন আমরা বিক্রিয়া করাই, তখন এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে সোডিয়াম কি করে? প্রতিস্থাপিত করে। আমরা একটু যদি গাঠনিকভাবে দেখি তাহলে বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। অ্যাসিডের অ্যাসিডের গাঠনিক সংকেত হচ্ছে কার্বনের এখানে 2টা অক্সিজেন ও
এইচ, এরকম। এখানে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট নিলাম। এখন এটার যখন আমরা বিক্রিয়া করাবো তখন এই যে সোডিয়াম আর এই হাইড্রোজেন পরস্পর কি হবে, প্রতিস্থাপিত হয়ে যাবে, পরস্পর প্রতিস্থাপিত হয়ে যাবে, মানে সোডিয়ামটা চলে যাবে ওইখানে। তাহলে এখানে থাকলো কি, এখানে থাকলো RCOONA, এটা থাকলো প্লাস এখানে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানি গঠন করবে। এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন মিলে পানি, দুইটা হাইড্রোজেন আর এই যে এই এখান থেকে একটা অক্সিজেন নিয়ে পানি গঠন করলো। তাহলে কার্বনের সাথে আর কয়টা অক্সিজেন থাকে, দুইটা অক্সিজেন। তাহলে আর কি থাকলো, কার্বন ডাই অক্সাইড। এখন এই যে আমাদের এখানে একটা জিনিস উৎপন্ন হবে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন কার্বন ডাই অক্সাইড এর ধর্ম হচ্ছে চুনের পানি ঘোলা করে, ঠিক আছে। চুন যখন হচ্ছে ইয়ে করা থাকে, তোমার হচ্ছে চুনে পানি দেওয়া থাকে, তখন দেখা যাবে যে চুনগুলো একেবারে নিচে স্তর আকারে পড়ে যায় এবং উপরে শুধুমাত্র পানি থাকে, উপরে শুধুমাত্র পানি থাকে যদি অনেকক্ষণ রাখা যায়। কিন্তু ওইখানে যদি কার্বন ডাইঅক্সাইড চালনা করা হয়, যদি তোমরা এটা নিজে পরীক্ষা করছো, তাহলে তোমরা ওখানে নিঃশ্বাস ফেলবা, ঠিক আছে, নিঃশ্বাস ফেলবা পানি, তাহলে দেখবা যে পানিটা ঘোলাটে হয়ে যাচ্ছে। আমাদের নিঃশ্বাসে কি থাকে, কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড যখন চুন আর পানির চুন পানি মিশ্রিত ওই জায়গায় মানে চালনা করা হয়, তখন ওই চুন পানির সাথে মিশে যায়, ঠিক আছে, ঘোলাটে হয়ে যায়। তো এটা কি করে, কার্বন ডাইঅক্সাইড কি করে, চুনের পানি ঘোলাটে করে দেয়। মানে আসলে ঘোলাটে করার কারণ কি, চুনের উপর পানিগুলো ছিল, চুনের উপর পানিগুলো ছিল। কার্বন ডাইঅক্সাইড যখন চালনা করা হয় তখন চুন আর পানি একসাথে মিশে যায়, তার মানে পানিটা ঘোলাটে হয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড কি করে, চুনের পানি ঘোলাটে করে। তাহলে আমরা এভাবে একটা অ্যাসিড শনাক্তকরণ করতে পারি। তার মানে তুমি অ্যাসিড, তোমাকে কি করা হয়েছে, একটা যৌগ দেওয়া হয়েছে, এখন তুমি প্রমাণ করতে হবে যৌগটা আসলে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তুমি কি করবা, তাহলে তুমি সর্বপ্রথম অ্যাসিডটাকে নিলা, ঠিক আছে, অ্যাসিডটাকে নিলা, অ্যাসিডটাকে এখানে নিয়েছো, অ্যাসিডটাকে একটা বিকারে নিয়েছো। বিকারে নেওয়ার পর অ্যাসিডের ভিতর অ্যাসিডটাকে বিকারে নিয়েছো, এই যে এটা ধরো বিকারে নিয়েছো অ্যাসিডটাকে। তারপর অ্যাসিডের ভিতর সোডিয়াম বাইকার্বনেট দিয়েছো, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। তারপর এখান থেকে যে গ্যাসটা বের হচ্ছে, ঠিক আছে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হবে, বুদবুদ আকারে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হবে। যদি এটা ইয়ে হয় মানে অ্যাসিড হয়, তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হবে। এখন এই যে গ্যাসটা বের হচ্ছে, সেটাকে যদি তুমি চুনের পানিতে ধরো, তাহলে চুনের পানি কি হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে। তাহলে এভাবে আমরা শনাক্তকরণ করতে পারি এটা অ্যাসিড কিনা। তাহলে আমরা একটা যৌগ আমাকে দেওয়া হয়েছে, সেই যৌগের ভিতর সোডিয়াম বাইকার্বনেট দেব, দেওয়ার পর যদি কোনো গ্যাস নির্গত হয় এবং সেই গ্যাসটা যদি চুনের পানিটাকে ঘোলা করে, তাহলে সেটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক যুক্ত একটা যৌগ। আর যদি না করে, তাহলে সেটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক যুক্ত যৌগ নয়। তাহলে আমরা একটা রিয়েল এক্সাম্পল দেখি এখান থেকে। CH3 CH2 COOH, এটাকে যদি আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট এটাকে বলে, সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে, হাইড্রোজেনটা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে CH3 CH2 COONA, সাথে এক অণু পানি এবং এক অণু কার্বন ডাইঅক্সাইড। এই এক অণু কার্বন ডাইঅক্সাইড এটা কি করবে, চুনের পানিকে ঘোলা করবে। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কার্বক্সিলিক অ্যাসিড মূলকের শনাক্তকরণ করতে পারি। এটা এমসিকিউতে প্রচুর আসে, মানে কার্বক্সিলিক অ্যাসিড মূলক শনাক্তকরণের প্রক্রিয়া কি, বাইকার্বনেট পরীক্ষা, এই পরীক্ষা, ওই পরীক্ষা, সেই পরীক্ষা। অ্যান্সার হচ্ছে বাইকার্বনেট পরীক্ষা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা নেক্সট টপিকে যাই, মিথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ। মিথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ কেন আমরা আলাদাভাবে পড়ছি, আমরা তো ওখানে সব ধরনের অ্যাসিড শনাক্তকরণ পড়লামই, এখানে মিথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ আলাদাভাবে পড়ার কারণ কি? আলাদাভাবে পড়ার কারণ হচ্ছে মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিডের একটা নাম কি,
ফর্মিক অ্যাসিড। এটা যদি লক্ষ্য করো তাহলে মিথানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে HCOOH। এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। এটা কি মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। এটাকে যদি তুমি ভাঙো তাহলে যৌগটা এরকম OH এরকম। তো এই যৌগতে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখো এটুকু হচ্ছে কিটোন, এটুকু হচ্ছে কিটোন। আবার এটুকুতে তুমি যদি লক্ষ্য করো এটুকুতে কিটোনের মূলক আছে। আবার এইটুকু অংশ যদি লক্ষ্য করো এইটুকু অংশ হচ্ছে মিলে তৈরি হচ্ছে অ্যালডিহাইড, এইটুকু অংশ মিলে অ্যালডিহাইড তৈরি হচ্ছে। আবার এইটুকু অংশ কাকে কাকে রেফার করছে, এইটুকু অংশ রেফার করছে অ্যাসিডকে, COOH। তার মানে এইখানে তিনটা অংশ আছে, এখানে তিনটা অংশ। এটা হচ্ছে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে কিটোন, কিটোন মূলক আছে। আবার এই অংশটুকু বোঝাচ্ছে এই ফর্মিক অ্যাসিডের ভেতরে যে পিঙ্ক কালার যেটা আঁকাইছি সেটা বোঝাচ্ছে এখানে কি আছে, এখানে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডের মূলকও আছে, এখানে অ্যালডিহাইডের মূলকও আছে। আবার এই যে এই অংশটুকু বোঝাচ্ছে এখানে কি আছে, এখানে অ্যাসিডও আছে। তাহলে অ্যাসিড শনাক্তকরণের ক্ষেত্রে আমরা কি পড়লাম, সেটা হচ্ছে বাইকার্বনেট পরীক্ষা। অ্যাসিড শনাক্তকরণের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, বাইকার্বনেট পরীক্ষা, সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা। সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষার মাধ্যমে আমরা অ্যাসিড শনাক্তকরণ করতে পারি। তাহলে এটা শেষ। তাহলে আমরা অ্যাসিড শনাক্তকরণের বিষয়টা বুঝলাম। এখন তাহলে আরো অংশ তো আছে, তাই না? এখানে আরো অংশ আছে, সেটা হচ্ছে একটা কিটোনের মতো অংশ আছে আর একটা অ্যালডিহাইডের মতো অংশ আছে। তো এই অ্যালডিহাইড এবং কিটোন শনাক্তকরণের যে বিক্রিয়াটা ছিল সেটাও দেয়। অ্যালডিহাইড আর কিটোন শনাক্তকরণের বিক্রিয়া কি ছিল বলতো, ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক পরীক্ষা। অর্থাৎ এটা ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক পরীক্ষাও দেয়। অ্যাসিড কি দেয়, ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক পরীক্ষাও দেয়। এটা শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিডই দেয়, ঠিক আছে। টলেন বিকারক ও ফেলিং দ্রবণ পরীক্ষা দেয়। অর্থাৎ আমরা মিথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ করতে পারবো কিসের মাধ্যমে বলতো, মিথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ করতে পারবো। তোমাকে একটা যৌগ দেওয়া হলো, ঠিক আছে, তোমাকে একটা যৌগ দেওয়া হলো, তোমাকে বললো যে এটা দেখো তো মিথানোয়িক অ্যাসিড কিনা। তুমি কি করবা, তুমি একটা বিকার নিয়েছো, বিকার নিয়ে যৌগটা ঢেলেছো। এর ভিতর তুমি কি দিয়েছো, এর ভিতর তুমি সোডিয়াম বাইকার্বনেট দিলে। সোডিয়াম বাইকার্বনেট দেওয়ার পর এটা ওকে দেখাইছে, ঠিক আছে, মানে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়েছে, চুনের পানি ঘোলা করেছে, তাহলে এটা অবশ্যই কি একটা অ্যাসিড। এখন এটা মিথানোয়িক অ্যাসিড কিনা সেটা পরীক্ষা করার জন্য তুমি এটাকে কি করবা, টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ পরীক্ষা দেয় কিনা সেটা দেখবা। টলেন বিকারক পরীক্ষায় যদি সিলভার দর্পণ উৎপন্ন করে এবং ফেলিং দ্রবণ পরীক্ষায় লাল পদক্ষেপ দেয় তাহলে এটা মিথানোয়িক অ্যাসিড। কারণ মিথানোয়িক অ্যাসিড একাধারে যেমন অ্যাসিড তেমনি একাধারে সেটা অ্যালডিহাইড এবং কিটোনের মতো আচরণ করে, অ্যালডিহাইড এবং কিটোনও। তো সেই কারণে এটা তোমার টলেন বিকারক, এটা হচ্ছে বাইকার্বনেট পরীক্ষা তো দেয়, সাথে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ পরীক্ষাও দেয়। এবং সোডিয়াম বাইকার্বনেটও ওকে, এবং ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক পরীক্ষাতেও ওকে। টলেন বিকারক প্লাস ফেলিং দ্রবণ এই পরীক্ষা তো ওকে, ঠিক আছে। এই দুটা পরীক্ষাও দেয়, তাহলে সেটা কি একটা মিথানোয়িক অ্যাসিড। তাহলে আমাদের একটা যৌগ দিয়ে বললো এটা মিথানোয়িক অ্যাসিড কিনা তুমি
দেখো, তাহলে আমরা সেই যৌগটাকে কি করব, সর্বপ্রথম সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষায় দেখবো সেটা অ্যাসিড কিনা আগে। সেটা যদি ওকে দেয়, মানে তোমার কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে ঘোলা করছে, তাহলে সেটা মিথানোয়িক অ্যাসিড, সেটা হচ্ছে একটা অ্যাসিড। এখন মিথানোয়িক অ্যাসিড সেটা কিভাবে ইয়ে করব, মিথানোয়িক অ্যাসিডের একটা স্পেশালিটি হচ্ছে এটা তোমার একাধারে যেমন অ্যাসিড একাধারে তেমনি কার্বনিল যৌগ অ্যালডিহাইডের মতো আচরণ করে, ঠিক আছে। তো অ্যালডিহাইডের মতো আচরণ করে, তো এটা কি করে, টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ পরীক্ষা দেয়, যেমন অ্যালডিহাইড টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ পরীক্ষা দিত তেমনি টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ পরীক্ষা দেয়। আচ্ছা, এর কীটন মূলক যদিও থাকে তবু এটা কীটনের মতো আচরণ করে না, এই জিনিসটা একটু বুঝিও, ঠিক আছে। কীটনের মতো মূলক থাকলে এটা কীটনের মতো করে না, আচরণ করে না, এটা অ্যালডিহাইডের মতো আচরণ করে। তার কারণে এটা ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক পরীক্ষা দেয়, কীটন কিন্তু দেয় না টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ পরীক্ষা, তাই না, আমরা পড়েছি। তো এটা ছিল মিথানোয়িক অ্যাসিডের শনাক্তকরণের স্পেশালিটি, ঠিক আছে। মিথানোয়িক অ্যাসিড শুধুমাত্র সোডিয়াম বাইকার্বনেট দ্বারাই শনাক্তকরণ করা যায় এরকম না, এটা টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ পরীক্ষা দ্বারাও শনাক্তকরণ করা যায়। আচ্ছা, এবার আমরা চলে যাই নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। আমরা সকল যৌগেরই বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া দেখেছি। কার্বক্সিলিক অ্যাসিডের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এটা কেন কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া দেয় না, যদিও এর ইয়া থাকে কার্বনিল মূলক থাকে, তাই না। আমরা কার্বনিল যৌগের দেখেছি, কার্বনিল যৌগের ক্ষেত্রে দেখেছি এর পাই বন্ধন থাকার কারণে এটা কি দেয়, জুট বিক্রিয়া দেয়, কার্বনিল যৌগ জুট বিক্রিয়া দেয়। এখন অ্যাসিডেরও তো কার্বনিল যৌগের মতো ডাবল বন্ড আছে, কিন্তু এরা কেন জুট বিক্রিয়া দেয় না, এরা প্রতিস্থাপন বিক্রিয়া কেন দিতে যায়? তো এর দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে কার্বনে পজিটিভ চার্জ সৃষ্টি হয় না, আংশিক পজিটিভ চার্জ সৃষ্টি হয়, পূর্ণ পজিটিভ চার্জ সৃষ্টি হয় না। 2 নম্বর কারণ হচ্ছে কার্বক্সিলিক মূলকে কার্বনিল যৌগের মতো পাই বন্ধন স্থিতিশীল নয়। পাই বন্ধন থাকার মানে হচ্ছে সেটা জুট বিক্রিয়া দিবে, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে সেই পাই বন্ধন স্থিতিশীলই নয়। যদি বুঝে না থাকো তাহলে একটু মনোযোগ দাও, সব বুঝে যাবে, ঠিক আছে। মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। কার্বনে পজিটিভ চার্জ সৃষ্টি হয় না, এই বিষয়টা দেখি প্রথমে। কার্বক্সিলিক মূলক নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে কার্বক্সিলিক মূলক হচ্ছে এরকম। এখন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তো কি করবে, এই যে পাই ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টেনে নেয়, পাই ইলেকট্রনটা বন্ধনে থাকা পাই ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়, তাইলে তোমার কি হওয়ার কথা, কার্বন পজিটিভ হয়ে যাওয়ার কথা। তাহলে কার্বন পজিটিভ চার্জ বিশিষ্ট হয়ে যাওয়ার কথা, অক্সিজেন নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়ে যাওয়ার কথা। অক্সিজেন নেগেটিভ চার্জ বিশিষ্ট হয় সেটা ঠিক আছে, কিন্তু কার্বন পজিটিভ চার্জ বিশিষ্ট হয় না। কারণ যখন এখান থেকে পাই ইলেকট্রন টেনে নেয়, তখন এই যে এখানে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন থাকে, অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন থাকে, তো এই মুক্তজোড় ইলেকট্রন কার্বন নিজের দিকে টেনে নেয়, ঠিক আছে। তার কারণে কার্বন যে পরিমাণ ইলেকট্রন হারিয়েছে সেই পরিমাণ ইলেকট্রন আবার পুনরুদ্ধারিত হয়, তখন কার্বন এই অক্সিজেনের মাঝখানে কি করে, একটা ডাবল বন্ড, কার্বনের অক্সিজেন মাঝে ডাবল বন্ড গঠন হয়, মানে এই অক্সিজেনটা তার মুক্তজোড় ইলেকট্রন কার্বনের সাথে শেয়ার করেছে। তো কার্বন যে ইলেকট্রন অক্সিজেনকে দিয়েছিল, এই যে অক্সিজেনটা ঋণাত্মক চার্জ যুক্ত হলো, কার্বন কিন্তু ধনাত্মক চার্জ যুক্ত হলো না। এখন যখনই এই অক্সিজেনটা মুক্তজোড় ইলেকট্রন এই বন্ধনে দিয়ে দেয়, তখন হাইড্রোজেন সুবিধাবাদী মৌল, যদি অক্সিজেন না থাকে, ইলেকট্রন না থাকে সেই মৌলে, তাহলে হাইড্রোজেন চলে যায়, তখন এই যে হাইড্রোজেন বের হয়ে চলে যায় H+ আকারে। এই যে H+ আকারে বের হলো, H+ আকারে বের হলো, এটাই তো কারণ হচ্ছে এটা একটা অ্যাসিড, তাই না। এটাই কারণ, অ্যাসিড কি করে, একটা প্রোটন দান করতে পারে। তো এখানে দেখো, পজিটিভ চার্জ কি কার্বনে সৃষ্টি হয়েছে, পজিটিভ চার্জ কার্বনে সৃষ্টি হয়নি। 2 নাম্বার কারণ হচ্ছে কার্বক্সিলিক মূলকে কার্বনিল যৌগের মতো পাই বন্ধন স্থিতিশীল নয়। তো আমাদের প্রথমে কি হলো, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের মূলক। এখানে প্রথম ধাপে পাই বন্ধনটা এই অক্সিজেন টেনে নেয়, এর যে মুক্তজোড় ইলেকট্রন আছে, এর মুক্তজোড় ইলেকট্রন কার্বন টেনে নেয়, তখন যেরকম একটা গঠন তৈরি হয় সেটা হচ্ছে কার্বন অক্সিজেন ঋণাত্মক, এখানে ডাবল বন্ড অক্সিজেন প্লাস H+, এটা আমরা দেখলাম ওইখানে। এখন এই যে জিনিসটা আছে আর কি, এটা ঠিক আছে, যে জিনিসটা, এটা তো
পাই বন্ধন আছে, তাই না? এখন এখানে তো এই পাই বন্ধন ভেঙে গেলে ভেঙে গিয়ে জুট বিক্রিয়া দেওয়ার কথা, তাই না? কিন্তু দেয় না কেন? কেন জুট বিক্রিয়া দিচ্ছে না সেটা আমরা একটু বুঝি। কারণ এই পাই বন্ধনটা স্থিতিশীল নয়। এই যে কার্বন, এখানে একটা অক্সিজেন মাইনাস, আর এদিকে আরেকটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড তৈরি করেছে, যেটা আমরা এখান থেকে দেখছি, এটা তৈরি করেছে, ঠিক আছে? পরক্ষণে কি হয়? পরক্ষণে এই যে এই ঋণাত্মক চার্জটা, মানে ঋণাত্মক চার্জ মানে কি, এক জোড়া ইলেকট্রন এখানে আসে এবং পাই ইলেকট্রনটা এই অক্সিজেনটা টেনে নেয়, ঠিক আছে? মানে এই অক্সিজেনও তো পাই ইলেকট্রন টেনে নিতে পারবে, তাই না? এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা এই কার্বনের থেকে বেশি। যখন এই অক্সিজেন পাই ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়, তখন এই 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 ইলেকট্রনটা আবার এখানে চলে আসে, তখন ডাবল বন্ড কেমন হবে? ডাবল বন্ড এইটার ভেতর হবে, এটার ভিতর, আর এই অক্সিজেনটা ঋণাত্মক চার্জে পরিণত হবে। তাহলে দেখো, একবার পাই বন্ধন এখানে, একবার পাই বন্ধন এখানে, তাহলে পাই বন্ধন কি স্থিতিশীল? পাই বন্ধন স্থিতিশীল নয়। এই কারণে পাই বন্ধন যেহেতু স্থিতিশীল নয়, তাই পাই বন্ধন কোথায় কখন ওপেন হয়ে সেখানে জুট যৌগ কোনো মৌল যুক্ত হবে সেটা ঠিক নাই, তাই না? সেই কারণে এটা জুট বিক্রিয়া দেয় না, এটা দেয় কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখন কেন্দ্রাকর্ষী কেন? কেন্দ্রাকর্ষী তখনই হবে যখন কার্বনে পজিটিভ চার্জ সৃষ্টি হবে। কার্বনে তো পজিটিভ চার্জ সৃষ্টি হলো না, তাহলে কেন্দ্রাকর্ষী হলে কেমনে? এনে আংশিক পজিটিভ চার্জ সৃষ্টি হয়। দেখো, বেশিরভাগ সময় কার্বন থেকে ইলেকট্রন টেনে নেয়, এই যে বেশিরভাগ সময় কার্বন থেকে ইলেকট্রন টেনে নেয়, তো আংশিক পজিটিভ চার্জ সৃষ্টি হয়। সেই আংশিক পজিটিভ চার্জের জন্যই কার্বক্সিলিক অ্যাসিড কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, জুট বিক্রিয়া দেয় না। তো এটাই ছিল কার্বক্সিলিক অ্যাসিডের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়ার বিষয়টা। তো কার্বক্সিলিক অ্যাসিড বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, এই জিনিসটা জাস্ট মাথায় রাখলে হবে, সেটা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এবং কেন কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কেন জুট বিক্রিয়া দেয় না, এর ডাবল বন্ড থাকা সত্ত্বেও তার ব্যাখ্যা হচ্ছে এইটা। আশা করি বোঝা গেছে। এখন আমরা নেক্সট টপিকে চলে যাই, আমরা একেবারে ক্লাসের লাস্টের দিকে চলে আসছি। আচ্ছা, ডাইওয়িক অ্যাসিড ও এর বাণিজ্যিক নাম। ডাইওয়িক অ্যাসিড কি? যে সকল কার্বক্সিলিক অ্যাসিডে দুইটা কার্বক্সিলিক মূলক থাকে সে সকল যৌগকে বলা হয় ডাইওয়িক অ্যাসিড। মানে এটা যেমন দেখো, CH2 COOH COOH। এটাকে কি বলা হবে বলতো? এটাকে বলা হবে প্রোপান ডাইওয়িক অ্যাসিড, তাই না? এটাকে কি বলা হয়? প্রোপেন ডাইওয়িক অ্যাসিড, এটাকে বলা হয় প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। তিনটা কার্বন, 1 2 3, এটাকে বলা হয় প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। তো যে সকল যৌগে দুইটা কার্বক্সিলিক মূলক থাকে সে সকল যৌগকে বলা হয় ডাইওয়িক অ্যাসিড। তো ডাইওয়িক অ্যাসিডের বিষয়টা আমি যদি একটু ক্লিয়ার করি, যেমন এটা 1 নম্বরে আমরা দেখি, এটা COOH COOH, এটা হচ্ছে ইথেন ডাইওয়িক অ্যাসিড, ইথেন ডাইওয়িক অ্যাসিড, ইথেন ডাইওয়িক অ্যাসিড। আরেকটা আমি এখানে দিই, সেটা হচ্ছে CH3 না COOH। দুইটা অ্যাসিড মূলক থাকে, COOH CH2 CH3। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রোপেন ডাইওয়িক অ্যাসিড, প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। তাহলে এইখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে CH2, এইটা এখানে একটা আছে, আর এখানে CH2 কতটা আছে? 0টা আছে। তো CH2 যদি 0টা থাকে তাহলে সেটা ইথেন ডাইওয়িক অ্যাসিড, CH2 যদি একটা থাকে তাহলে সেটা প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। এমনি ডাইওয়িক অ্যাসিডে কি থাকে বলতো? ডাইওয়িক অ্যাসিডে এমনিতেই এখানে একটু হয়েছে, সেটা হচ্ছে
COOH। আবার দেখো ইথেন ডাইওয়িক অ্যাসিড, এখানে CH2 এর পর CH2 আছে কয়টা? 0টা। এখানে CH2 আছে একটা, CH2 আছে, এবং ডাইওয়িক অ্যাসিডে এমনিতে দুইটা কার্বন থাকেই, দুইটা কার্যকরী মূলকের জন্য। তাহলে একটা যখন CH2 থাকে তখন তিনটা কার্বন হয়ে যায়, তখন প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। যখন কোনো CH2 থাকে না তখন সেটা ইথেন ডাইওয়িক অ্যাসিড। তাহলে যদি আমি এখন বলি যে CH2 যদি দুইটা থাকে তাহলে কি হবে সেটা? তাহলে দুইটা CH2 এর দুইটা কার্বন এবং ডাইওয়িক অ্যাসিডের দুইটা কার্বন, তাহলে চারটা কার্বন। তাইলে সেটা হবে বিউটেন ডাইওয়িক অ্যাসিড, বিউটেন ডাইওয়িক অ্যাসিড। যদি এই CH2 পাঁচটা থাকে তাহলে 5 আর এই যে দুইটা কার্বন 7, তাহলে হেপটেন ডাইওয়িক অ্যাসিড। তো এই যে এই অ্যাসিডগুলো, এই অ্যাসিডগুলোর বাণিজ্যিক নাম আছে, বাণিজ্যিক নাম, এগুলো হচ্ছে আমরা ইউপ্যাক নাম পড়ছি, ঠিক আছে, ইউপ্যাক নাম। তো এর বাণিজ্যিক নাম আছে। তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ডাইওয়িক অ্যাসিড এর কাঠামোগত বিষয়টা হচ্ছে এরকম, কাঠামোগত বিষয়টা হচ্ছে এরকম, সেটা হচ্ছে COOH থাকবে এই পাশে একটা, মাঝখানে গিয়ে থাকবে CH2, কত সংখ্যক? n সংখ্যক। n এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, ঠিক আছে, 8 হতে পারে। তো এখানে এটা হচ্ছে ডাইওয়িক অ্যাসিডের একটা কাঠামো। এখন এই CH2 এর মান যদি 0 হয় তাহলে সেটা কি বলতো? ইথেন ডাইওয়িক অ্যাসিড। CH2 এখানে n এর মান যদি 1 হয় তাহলে সেটা কি? প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। তো CH2 যদি না থাকে তাহলে সেটা কি? COOH। এটাকে বাণিজ্যিকভাবে ডাকা হয় অক্সালিক অ্যাসিড হিসেবে। যখন CH2 এর মান CH2 এখানে n এর মান যখন 1 হয় তখন সেটা কি? প্রোপেন ডাইওয়িক অ্যাসিড, প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। তো প্রোপেন ডাইওয়িক অ্যাসিড এটাকে ডাকা হয় বাণিজ্যিকভাবে ম্যালিক অ্যাসিড নামে। তো n এর মান যখন 2 হয় তখন সেটা কি? বিউটেন ডাইওয়িক অ্যাসিড, বিউটেন ডাইওয়িক অ্যাসিডকে ডাকা হয় সাকসেনিক অ্যাসিড। তারপর n এর মান যখন 3 তখন 5 কার্বন বিশিষ্ট মানে পেন্টেন ডাইওয়িক অ্যাসিড, সেটাকে রাখা হয় গ্লুটারিক অ্যাসিড হিসেবে। হেক্সেন ডাইওয়িক অ্যাসিডকে অ্যাডিপিক অ্যাসিড হিসেবে, হেপটেন ডাইওয়িক অ্যাসিডকে পিমেলিক অ্যাসিড হিসেবে রাখা হয় বাণিজ্যিকভাবে, অক্টেন ডাইওয়িক অ্যাসিডকে সুবেরিক অ্যাসিড, ননেন ডাইওয়িক অ্যাসিডকে অ্যাজেলাইক অ্যাসিড এবং ডেকেন ডাইওয়িক অ্যাসিডকে সেবাসিক অ্যাসিড নামে ডাকা হয়। তো এগুলো এমসিকিউতে চলে আসে, ঠিক আছে, এগুলো এমসিকিউতে চলে আসে। তো এটা মাথায় রাখার জন্য এটা মনে করো, ও মাই সন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি, সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি। ওতে অক্সালিক অ্যাসিড, মাইতে ম্যালিক অ্যাসিড, সনে সাকসেনিক অ্যাসিড, গোতে গ্লুটারিক অ্যাসিড, অ্যান্টে অ্যাডিপিক অ্যাসিড, প্রেতে প্রিমেলিক অ্যাসিড, সিনসিয়ারলিতে সুবেরিক অ্যাসিড, অ্যান্টে অ্যাজেলাইক অ্যাসিড, সাইলেন্টলিতে সেবাসিক অ্যাসিড। তো অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডে কি n এর মান 0, তার মানে অক্সালিক অ্যাসিডের সংকেত কি হবে বলতো? অক্সালিক অ্যাসিডের সংকেত হবে COOH। CH2 কত? CH2 হচ্ছে 0, তার মানে CH2 নাই, COOH। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের সংকেত। ম্যালিক অ্যাসিডের সংকেত কি? COOH। CH2 কয়টা আছে এখানে? একটা, COOH। সাকসেনিক অ্যাসিডে CH2 কয়টা থাকবে? দুইটা থাকবে, তার মানে এখানে এটার সংকেত হচ্ছে COOH। CH2 এটা কয়টা থাকবে? দুইটা, COOH। গ্লুটারিক অ্যাসিড COOH, CH2 এটা থাকবে তিনটা, COOH। অ্যাডিপিক অ্যাসিড COOH, CH2 এটা থাকবে কয়টা? চারটা, COOH। পিমেলিক অ্যাসিড 5টা, CH2 থাকবে, COOH, CH2 এটা থাকবে 5টা, COOH। COOH, CH2 এটা থাকবে 6টা, COOH। বাণিজ্যিক নামগুলো মাথায় রাখো, কারণ আমরা তো এমনিতেও হচ্ছে ইউপ্যাক নাম পড়েছি, তাই না? এমনিতে ইউপ্যাক নামকরণে পড়েছি। COOH, CH2 কয়টা থাকবে? 7টা, COOH। এটা হচ্ছে অ্যাজেলাইক অ্যাসিড, COOH, CH2 8টা, COOH। তো এই হচ্ছে ডাইওয়িক অ্যাসিডের বাণিজ্যিক নাম মনে রাখার ট্রিক্স। তো
আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অর্গানিক কেমিস্ট্রির মানে বিক্রিয়ার অংশগুলো একেবারে শেষ হয়ে যাবে। তারপর যে অংশটা আছে সেটা হচ্ছে পলিমাকরণ, অর্গানিক কেমিস্ট্রির ব্যবহার, এগুলো রিলেটেড, ঠিক আছে? তো ওইগুলো তো শর্ট সিলেবাসের বাইরে, ওই শর্ট সিলেবাসে ওইগুলো নাই এখন। যে মানে এতদিন ছিল না 25 ব্যাচ পর্যন্ত, 26 ব্যাচ থেকে আছে, 26 ব্যাচের তো ফুল সিলেবাস। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।